Welcome everyone. Today's topic noun clause. Noun clause or nominal clause. Noun clause কাকে বলে উদাহরণ দাও। নাউন ক্লজ যে ক্লজ কোনো বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তাহলে যে ক্লজ কোনো বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এখন বিষয় হচ্ছে নাউন ক্লজ কিন্তু কোনো নাউন নয়, নাউনের মতো কাজ করে, অর্থাৎ কেবলমাত্র নাউনের মতো কাজ করে একটি ক্লজ, একটা বাক্যের অংশ। এটা মাথায় রাখুন, একটা ক্লজ কোনো নাউন নয়, কোনো পার্ট অফ স্পিচ নাউন নয়, এটা একটা ক্লজ। যে নাউন ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। নাউন ক্লজের বৈশিষ্ট্য অনুযায়ী বা ব্যবহার অনুযায়ী নাউন ক্লজকে নিম্নলিখিত 6 ভাগে ভাগ করা হয়েছে। চলে আসছি 1 নম্বর নিয়ম, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের কর্তা হিসেবে। নাউন ক্লজটি যদি ভার্বের কর্তা হিসেবে বসে তখন তাকে সাবজেক্ট অফ এ ভার্ব বলে। খেয়াল লেখো, নাউন ক্লজটি কোনো নাউন নয়, পার্ট অফ স্পিচ নাউন নয়, একটা ক্লজ যার সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। সেই ক্লজটি অর্থাৎ নাউন ক্লজটি যদি ভার্বের আগে কর্তা হিসেবে বসে তখন তাকে সাবজেক্ট অফ এ ভার্ব বলে। এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট হি সেড ইজ ট্রু। এখানে হোয়াট হি সেড ইজ ট্রু অর্থাৎ এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে একটা ক্লজ হোয়াট হি সেড। এই কারণে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে যেহেতু একটা ক্লজ অর্থাৎ বাক্যের একটা অংশ কাজ করেছে হোয়াট হি সেড এই অংশটি, তাই এটি হচ্ছে নাউন ক্লজের সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। জাস্ট চলে আসি 2 নম্বর নিয়মে, নাউন ক্লজের অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের কর্ম হিসেবে। খেয়াল লেখো, নাউন ক্লজটি ভার্বের কর্ম হিসেবে এখানে ব্যবহার করছি। যদি নাউন ক্লজটি ট্রানজিটিভ ভার্বের কর্ম হিসেবে বসে তখন তাকে অবজেক্ট অফ এ ভার্ব বলে। চলে আসে এক্সাম্পলে, উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। আমরা জানি যে পৃথিবী একটি গ্রহ। তাহলে এখানে নো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া, তার কর্ম রয়েছে, অর্থাৎ এই যে দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এই নো ভার্বের অবজেক্ট হিসেবে ক্লজটি বসেছে। যেহেতু অবজেক্ট হিসেবে ক্লজটি বসেছে, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, যেহেতু এই পার্টটি অবজেক্ট হিসেবে বসেছে তার জন্য এটাকে বলা হয় অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের কর্ম। চলে আসি এর পরের নিয়মে, 3 নম্বর নিয়ম, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের পরিপূরক হিসেবে। নাউন ক্লজটি যদি বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এদের পরে বসে তখন তাকে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব বলে, অর্থাৎ ভার্বের পরিপূরক হিসেবে বসে। তাহলে কি বললাম, যদি টু বি ভার্বের পরে বসে তাহলে তখন নাউন ক্লজটিকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এক্সাম্পল তুলে ধরেছি, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, এটাই আমরা প্রত্যাশা করছি। এখানে টু বি ভার্বের পরে বসেছে কমপ্লিমেন্ট হিসেবে এই ক্লজটি হোয়াট উই এক্সপেক্টেড। এখানে খেয়াল রাখা দরকার, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। টু বি ভার্বের পরে যে অংশটি বসে সেটা কখনো অবজেক্ট নয়, সেটা কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে বসে। এরপরে চলে আসি রুল নাম্বার 4, অবজেক্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের কর্ম হিসেবে বসে। অর্থাৎ যদি কোনো নাউন ক্লজ, যদি নাউন ক্লজটি অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসে, যদি নাউন ক্লজটি অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসে তখন তাকে অবজেক্ট টু এ প্রিপোজিশন বলে। যদি প্রিপোজিশনের পরে কর্ম হিসেবে বসে তখন তাকে নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশন বলা হয়। এক্সাম্পল তুলে ধরেছি, দেয়ার ইজ নো মিনিং ইন, ইন একটা প্রিপোজিশন, জাস্ট প্রিপোজিশনের পরেই কিন্তু নাউন ক্লজটি বসেছে, তার জন্য এটাকে বলা হয় অবজেক্ট টু এ প্রিপোজিশন বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল, আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, আমি কিছুই জানি না তিনি কি করবেন। তাহলে এখানে এই যে অফ প্রিপোজিশনের পরে কিন্তু বসেছে পিআরইপি প্রিপোজিশন, এই অফ প্রিপোজিশনের পরে কিন্তু অবজেক্ট হিসেবে এই ক্লজটি বসেছে, তখন একে বলা হয় অবজেক্ট টু এ প্রিপোজিশন বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন। পরে চলে আসছি রুল নাম্বার 5-এ, অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন। মিসিং প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া প্রিপোজিশনের পরে,
হারিয়ে যাওয়া প্রিপোজিশন এর পরে। যদি কোনো নাউন ক্লজ কোনো হারিয়ে যাওয়া প্রিপোজিশনের পরে বসে তখন তাকে বলা হয় অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন। কখনো কখনো নাউন ক্লজটি যদি হারিয়ে যাওয়া প্রিপোজিশনের পরে বসে, চলে আসে এক্সাম্পলে, দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট হি উড ফল ডাউন। এখানে অ্যাফ্রেডের পরে অফ বসে, কিন্তু যখন অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন হবে তখন অফটা থাকবে না, এই অফটা থাকবে না, অফটাকে তুলে তোমাকে তখন উত্তর করতে হবে। যদি অফ না থাকে, অফটা তুলে যদি করো তখন তাকে বলা হয় অবজেক্ট অফ এ মিসিং প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল, দ্য পেশেন্ট ওয়াজ শিওর। শিওরের পর অফ বসে, কিন্তু যখন মিসিং প্রিপোজিশন হবে তখন এই অফটাকে তুলে দিতে হবে। দ্য পেশেন্ট ওয়াজ শিওর দ্যাট হি উড রিকভার। তাহলে দ্যাট থেকে হি উড রিকভার, এটা হচ্ছে মিসিং প্রিপোজিশন। অবজেক্ট অফ এ মিসিং প্রিপোজিশন। এরপর চলে আসছি পরের নিয়ম, লাস্ট রুল, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউন এর কাছে এসে বসা। যে অ্যাপোজিশন কথাটির অর্থ কী? অ্যাপোজিশন কথাটির অ্যাকচুয়াল বাংলা অর্থ হচ্ছে কাছে এসে বসা। আবার কখনো কখনো যদি নাউন ক্লজটি বিশেষ কিছু নাউন বা প্রোনাউন, যেমন স্টেটমেন্ট, রিউমার, ফ্যাক্ট, ভেক, ট্রু, ফরচুনেট, আনফরচুনেট, বিলিভ, নোশান ইত্যাদির পরে বসে, তখন তাকে অ্যাপোজিশন টু এ নাউন বা প্রোনাউন বলে। অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন বলে। তাহলে এই সমস্ত নাউনগুলো যখন তোমরা জয়েনিং করতে গিয়ে দুটো বাক্যের মধ্যে কোনো বাক্যে হয় প্রথম কিংবা দ্বিতীয় বাক্যে দেখতে পাবে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে এখানে নাউন ক্লজটি অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে জয়েনিং করতে হবে বা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। জাস্ট এই রুলসগুলোকে শুধু তোমাদের মনে রাখতে হবে। চলে আসি এক্সাম্পলে, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ পেইনফুল টু আস। দ্য ফ্যাক্ট, সেই বিশেষ নাউন ফ্যাক্ট রয়েছে, ঠিক এই ফ্যাক্টের পর থেকে বসে গেছে নাউন ক্লজটি, দ্যাট হি ইজ নো মোর। এখানে এই পার্টটাই কিন্তু নাউন ক্লজ। যদি সেই নাউনের কাছে এসে বসে তখন তাকে বলে অ্যাপোজিশন। অ্যাপোজিশন টু এ নাউন, অর্থাৎ এই ফ্যাক্ট নাউনের কাছে এসে ক্লজটি বসেছে, তখন এই নিয়মকে বলে অ্যাপোজিশন টু এ নাউন। নেক্সট এক্সাম্পল, হিজ বিলিভ। আবার দেখতে পাচ্ছি সেই বিলিভ নাউনটি রয়েছে, এখানেও একটি নাউন ছিল, ফ্যাক্ট নাউন, আর এখানে বিলিভ নাউন, ঠিক নাউনের কাছে এসে কিন্তু নাউন ক্লজটি বসেছে। এটাই হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা উপরের এক্সাম্পলগুলো বা দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করব। সবসময় নাউন যে নাউনকে ইন্ডিকেট করবে সেই নাউনের কাছে এসে বসবে, এই কারণে এটাকে বলা হয় অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন।